কোটা সংস্কার ইস্যুতে রাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে নানা স্লোগান দেয় তারা। এদিকে শিক্ষার্থীদের আপত্তিকর স্লোগানের প্রতিবাদে গভীর রাতে শাহবাগে বিক্ষোভ করে ছাত্রলীগ। সরকার সবসময় বৈষম্যের বিপক্ষে, তবে শিক্ষার্থীরা যে স্লোগান ব্যবহার করেছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী। কোটা সংস্কারের দাবিতে রোববার রাত 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে দিতে থাকেন নানা স্লোগান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলে অভিহিত করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয় এবং প্রহসন হিসেবে, স্যাটায়ার হিসেবে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে। এবং আমরা এটি দিয়ে একটা মেসেজ দিতে চাচ্ছি, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা রাজাকার না। আমরা এখানে আজকে সব সাধারণ শিক্ষার্থীরা এক জায়গায় হয়েছি শুধুমাত্র প্রধানমন্ত্রীর একটি উস্কানিমূলক বক্তব্যের জন্য, যে বক্তব্যের কারণে সব সাধারণ শিক্ষার্থীর মনে ক্ষোভ জমা হয়েছে। রাত 1টার দিকে বিক্ষোভ শেষে হলে ফিরেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আপত্তিকর স্লোগান দেওয়ার প্রতিবাদে রাত 2টার দিকে টিএসসি ও শাহবাগে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগ, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই সময় শাহবাগে আসেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার সব বৈষম্যের বিপক্ষে, তবে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা যে স্লোগান দিয়েছে তা দুঃখজনক। এটা কি হইতে পারে? তো সব সীমার সবকিছু লঙ্ঘন করে ফেলেছে। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এই পবিত্র স্লোগানকে তারা আজকে অপবিত্র করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিকে তারা অপবিত্র করেছে। শিক্ষার্থীদের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে আজ বিকাল 3টায় ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তারা রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে, এই পতাকার সম্মান তারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট বলতে চাই, যারা রাজাকারদের পক্ষে দূষণ করে, কোন ধরনের সরকারি বেসরকারিতে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকতে পারে না। ঢাকা ছাড়াও সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এছাড়া ঢাকার রাজশাহী মহাসড়কে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মামলা প্রত্যাহারে আবারও 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছে কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীরা। না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয় 12 সদস্যের প্রতিনিধি দল। রোববার দুপুর 2:30টার দিকে বঙ্গভবনে যান তারা। এদিকে পদযাত্রা কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। কোটা সংস্কারের দাবিতে রোববার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সবগুলো গ্রেডে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা রয়েছে সেটা পুনঃ উদ্ধার করে যেতে হবে, এটা আমাদের দাবি। সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। দুপুরে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার জন্য পদযাত্রা করেন তারা। এ সময় রাজু ভাস্কর্য, শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট, বাইতুল মোকাররম হয়ে গুলিস্তানে পৌঁছান আন্দোলনকারীরা। বেশ কয়েক জায়গায় পুলিশের ব্যারিকেডও ভাঙেন শিক্ষার্থীরা। গুলিস্তান 0 পয়েন্টে প্রায় 1 ঘন্টা অবস্থান করেন শিক্ষার্থীরা। এ সময় 12 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারে সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাশ করতে হবে। সেই সঙ্গে মামলা প্রত্যাহারে আরও 24 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। এই মামলা দেওয়ার জন্য আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনতে বাধ্য হব। বৃহস্পতিবার সরকারি কাজে বাধা, পুলিশের গাড়িতে হামলার অভিযোগে শুক্রবার শাহবাগ থানায় মামলা করে পুলিশ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে ধ্বংসাত্মক কিছু হলে আইন নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকারীদের আদালতে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং অভিযান অব্যাহত থাকবে জানিয়ে শেখ হাসিনা বলেন, এক্ষেত্রে আপন পর দেখা হবে না। রোববার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
গত ৮ থেকে ১০ জুলাইয়ের চীন সফরের বিষয়ে দেশবাসীকে অবহিত করতে রোববার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। এ সফরের মধ্য দিয়ে যোগাযোগ ও সহযোগিতায় দুই দেশ আরও এগিয়ে যাবে বলে আশাবাদ জানান তিনি। বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাবে। চীন সফর সফল হয়নি এমন সমালোচনার কড়া জবাব দেন সরকার প্রধান। যারা এই কথাগুলি বলে বেড়াচ্ছেন তারা কি জেনে বুঝে বলছেন নাকি শুধুমাত্র আমাকে হেয় করার জন্যই বলছে, সেটাই হচ্ছে প্রশ্ন। এরা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বানোয়াট কথা কেউ বলতে পারে না। তাদের প্রতি করুণাই হয় আমার। এখানে $2 বিলিয়ন সে সমঝোতা হয়েছে, সেটা কিছু থাকবে একেবারে অনুদান, কিছু হবে সুদমুক্ত ঋণ। চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন প্রধানমন্ত্রী। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান চলমান থাকবে জানিয়ে দুর্নীতিবাজদের হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। দুর্নীতি তো এমন পর্যায়ে ছিল যে কোনো কাজই তো করা যেত না। সেখান থেকে ধীরে ধীরে তো আমরা অনেকটা সহায় নিয়ে আসছি। হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক যেই হোক, আমার কে বদমাশে আমি কেয়ার করি না। আপন পর কোনো কিছু আমি জানি না, কাজেই যেখানেই পাবো আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি সেটা করে ছাড়বো। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে এত সোচ্চার একটি দেশে এমন ঘটনা কিভাবে ঘটল? এটা আমেরিকার মতো জায়গায় হয় কিভাবে? দেশের যে কোনো প্রসঙ্গে গুজবে কান না দিতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমার দেশের জন্য আমি কাজ ঠিকমতো করছি কিনা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্লাস পরীক্ষা বর্জন করে চলমান কর্মসূচি লাগাতারভাবে চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রায় 7 ঘন্টার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে বিকেল 4টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সভা বসে, সেখানে সবার জায়গা না হওয়ায় পরে টিএসসির অডিটোরিয়ামে বসেন শিক্ষকেরা। রাত 11:15 পর্যন্ত চলে এই বৈঠক। পরে শিক্ষক নেতারা জানান, সভায় ক্লাস পরীক্ষা বর্জন করে লাগাতার কর্মসূচি চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপন পর্যবেক্ষণ করছে শিক্ষক সংগঠনগুলো, জানিয়ে আগামী 4 দিন পর শিক্ষক নেতারা বৈঠক করে নতুন সিদ্ধান্ত দেবেন। সভাতে যে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের সর্বাত্মক আন্দোলন চলবে। আমরা 4 দিন পরে সবগুলো বিশ্ববিদ্যালয় ফেডারেশনে আবার সভা করব। সভা করার পর সেখানে যদি কোনো নতুন সিদ্ধান্ত আসে সেটা আমরা তখন আপনাদেরকে প্রকাশ করব। আর প্রত্যয়ের যে নতুন সিদ্ধান্ত সে ব্যাপারে আমরা পর্যালোচনা করি, তারপর আমরা বলব। রাজধানীর ডেমরায় ফারহিন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ছোড়া বোমা ও আগ্নেয়াস্ত্রের আঘাতে 5 জন আহত হয়েছে। এ সময় একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত রাত 10টার দিকে ডেমরা থানার আলামিন রোডে এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মোহাম্মদ শিহাব জানায়, রাতে ফারহিন জুয়েলার্স বন্ধ করে যাওয়ার সময় হঠাৎ 2টি মোটরসাইকেলে 5 থেকে 6 জন ডাকাত এসে এলোপাতাড়ি গুলি ও বোমা হামলা করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে স্বর্ণ ও টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ডেমরা থানা উপপরিদর্শক মোহাম্মদ সেলিম জানান, দোকানের মালিক সহ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে। তেলের ট্যাঙ্ক লিক, উইন্ডশিল্ডে ফাটল সহ গেল 1 সপ্তাহে অন্তত 4 বার যান্ত্রিক ত্রুটি দেখা গেছে বাংলাদেশ বিমানের উড়োজাহাজে। এ কারণে ফ্লাইটও বাতিল করতে হয়েছে। এসব দুর্ঘটনা গাফিলতি হিসেবে দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।
এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রাখা সহ রক্ষণাবেক্ষণে আরও যত্নশীল হওয়ার নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট বাতিল, উইন্ডশিল্ডে ফাটল, উড্ডয়নের পরপরই তেলের ট্যাঙ্কে লিক ও ইঞ্জিন বিকলের মতো ঘটনায় প্রায় আলোচনায় থাকে বাংলাদেশ বিমান। গেল এক সপ্তাহে এরকম অন্তত 4টি ঘটনা ঘটেছে। এতে আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ঠিকমতো রক্ষণাবেক্ষণের অভাবেই বারবার ঘটেছে দুর্ঘটনা। বিমান পরিচালনায় জড়িত সবাইকে জবাবদিহির আওতায় আনলে এমন ঘটনা কমে আসবে বলে মনে করেন তারা। রক্ষণাবেক্ষণ যারা করছেন সেখানে যে অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার, তারা কীভাবে কাজ করছেন সেখানে তদারকিটা আরও বাড়ানো প্রয়োজন আছে। কারণ এইসব যে ঘটনাগুলো ঘটতেছে এইগুলো কিন্তু আপনার অ্যাড্রেস করার মতন ঘটনা। দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিমানের প্রধান প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি যাত্রী সেবার মান বাড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানালেন তিনি। বিমানের চিফ ইঞ্জিনিয়ার এবং সেই সঙ্গে ম্যানেজমেন্ট বোর্ড এমডি তাকে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি। সেদিন তাদের সঙ্গে আমি নিজে বসে মিটিং করেছি এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এবং আমি এটাও বলেছি যে কিছু কিছু পার্টস বা কিছু কিছু সরঞ্জাম যেটা নিয়ে সমস্যা হচ্ছে, যেমন সিট নিয়ে আমি শুনেছি কিছু সমস্যা আছে, এগুলিকে বলেছি আগের থেকেই যেন আমরা প্রকিউর করে রাখি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা 21টি উড়োজাহাজের 16টি মার্কিন কোম্পানি বোয়িংয়ের তৈরি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী সেপ্টেম্বর নাগাদ শ্রম আইন আরেক দফা সংশোধন হবে বলে ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করেছে সরকার। ইউর বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানান, ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে শ্রম খাতের কর্মপরিকল্পনা বাস্তবায়নই মূল চাবিকাঠি। রোববার দুপুরে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান ইইউ রাষ্ট্রদূত। শ্রম অধিকার নিশ্চিতে ট্রেড ইউনিয়ন নিবন্ধন আরও সহজ করার কথা বলে আসছে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনে 10% শ্রমিকের সমর্থন চায় তারা, তবে সরকার এ হার 15% করার পক্ষে। সংশোধিত শ্রম আইন সব পক্ষের সঙ্গে আলোচনা করে আরেক দফা পরিবর্তন করতে যাচ্ছে সরকার। নতুন শ্রম বিল 2024 আসতে পারে সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে। রোববার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাতে উঠে আসে প্রসঙ্গটি। বৈঠক শেষে চার্লস হোয়াইটলি জানান, শ্রম খাত সংস্কারের কাজ চলছে। শ্রম আইন সেপ্টেম্বরে আবার সংশোধনের কথা রয়েছে, আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। শ্রম খাতে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সব পক্ষের মধ্যে ঐক্যমত্য হয়েছে। আমরা এ নিয়ে আইএলও এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছি। জিএসপি পাবার ক্ষেত্রে শ্রম খাতের জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নই হচ্ছে মূল চাবিকাঠি। চার্লস আরও আশা করেন, আগামী বছরগুলোতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী ঢাকা। জিএসপি প্লাস ফ্যাসিলিটি সেটাকে অব্যাহত রাখা এবং আমরা যেই এলডিসি হওয়ার কারণে যে সমস্ত অন্যান্য সুবিধাগুলো আমরা এখন এনজয় করি সেগুলো যেন 2032 সাল নাগাদ আমরা সেগুলো আমাদের জন্য থাকে, সে নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, 4 সেপ্টেম্বর থাইল্যান্ডে বিমস্টেকের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমরা বিমস্টেকের নেক্সট চেয়ার। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রযুক্তি খাতের বিশ্ববাজারে টিকে থাকতে প্রতিনিয়ত উদ্ভাবন ও সেবার মান উন্নয়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার বিকেলে রাজধানীতে সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বেসিস আয়োজিত আমেরিকান ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তাগিদ দেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি এবং সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যাত্রা শুরু আমেরিকান ডেস্কের। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন দেশের প্রযুক্তি খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও মার্কিন প্রতিনিধিরা। বেসিস চেয়ারম্যান জানান, 2030 সাল নাগাদ প্রযুক্তি সেবা রপ্তানি করে শুধু যুক্তরাষ্ট্র থেকে $5 বিলিয়ন আয়ের লক্ষ্যে কাজ করছেন তারা।
যুক্তরাষ্ট্রের বাজার পর্যবেক্ষণ ও জরিপের মাধ্যমে আমরা $5 বিলিয়ন একটি লক্ষ্যমাত্রা ঠিক করেছি। পোশাক সহ অন্যান্য শিল্প রপ্তানিতে বাংলাদেশ যেমন শীর্ষে, আমরা প্রযুক্তির বাজারেও বর্তমান আয় 100 মিলিয়ন থেকে 5 বিলিয়নে উন্নীত করতে চাই। পোশাক ও সফটওয়্যার খাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বাজার উল্লেখ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, প্রতিযোগিতাপূর্ণ বাজারে প্রযুক্তি খাতে নীতিমালা আরও ব্যবসা বান্ধব হওয়া জরুরি। প্রতিযোগিতাপূর্ণ আন্তর্জাতিক বাজার মোকাবেলায় বাংলাদেশের একটি ডিজিটাল পলিসি থাকা খুবই গুরুত্বপূর্ণ, যেটি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের প্রতিষ্ঠানগুলোর সাথে বাণিজ্য স্থাপনে সহায়তা করবে। বিশ্বের প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, সে গতিতে এগিয়ে যেতে যথাযথ জ্ঞান ও প্রশিক্ষণ প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রপ্তানির ক্ষেত্রে সরকারের উদার নীতির কথাও তুলে ধরেন তিনি। রপ্তানি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নীতিমালা শুধু তথ্য প্রযুক্তির জন্য নয়, সকল ক্ষেত্রেই। যারা রপ্তানি করতে চায়, সরকার তাদের সহযোগিতা করছে, প্রণোদনা দেয়া হচ্ছে। সেবার মান উন্নয়নে এখন মানব সম্পদের প্রতি বেশি গুরুত্ব দিতে চাই। এ সময় প্রযুক্তি ও জীবনমান উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারের তাগিদও দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা গরু বিক্রি ও পালনের অভিযোগে সাদিক এগ্রোর মালিক ও প্রাণী সম্পদ অধিদপ্তরের 5 কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছে দুদক। সম্প্রতি এনবিআর কর্মকর্তার ছেলের ছাগল কেনার ঘটনায় আলোচনায় আসে সাদিক এগ্রো। দুদক জানিয়েছে, সরকারি সম্পদের ক্ষতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আনা হচ্ছে তাদের বিরুদ্ধে। আমদানি নিষিদ্ধ হলেও জাল কাগজপত্র দেখিয়ে 2021 সালে যুক্তরাষ্ট্র থেকে 18টি ব্রাহ্মা জাতের গরু আমদানি করে সাদেক এগ্রো। পথে মৃত্যু হয় একটি গরুর, বাকি 17টি বাজেয়াপ্ত করে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে পাঠায় কাস্টমস। এরপর সেখানে মারা যায় আরও 2টি গরু। 3 বছরে 15টি গরুর জন্য মোট খরচ হয় $2.5 কোটি টাকা। চলতি বছরের মার্চে বেসরকারি খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশনে মাংস বিক্রির জন্য নিলামে ছাড় করানো হয় এসব গরু। পরে তা যায় সাদেক এগ্রোতে। প্রতিষ্ঠানটি বেআইনিভাবে কোরবানির সময় 2টি গরু বিক্রি করে। দাম ওঠে প্রায় $2 কোটি টাকা। পুরো বিষয়টি ঘটে সাদেক এগ্রোর মালিক তৌহিদুর রহমান জেনিত এবং সাদেক ডেইরির ইমরান হোসেন সাদেকের পরিকল্পনায়। সরকারের বিরুদ্ধে কোনো কিছু করলো কিনা এগুলো দেখার জন্য তদন্ত হচ্ছে। তখন যখন দেখলাম আজকে এই ব্যাপারে ওই যে প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট কোনো জড়িত কিনা সেই ব্যাপারে প্রাণী সম্পদ অফিসে আমাদের টিমও গিয়েছে। এরপর আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরের ছেলে ছাগল কেনার ঘটনায় বেরিয়ে আসে এই চক্রের অনিয়ম দুর্নীতির তথ্য, যার ভিত্তিতে অভিযানে নামে দুদক। জব্দ করা হয় আরও 6টি গরু। গরুগুলো অকশন নিয়েছিল মানে গোশত বিক্রি করার জন্য, সে গরু কেমনে বিক্রি করলো, তারপর অবৈধভাবে বিক্রি করলো কিনা দেখবে। আমাদের অনুসন্ধান কর্মকর্তা খোঁজ নেবে, দেখবে কি পাবে না পাবে, যদি পাইতে চেষ্টা করবে। বাকি 7টি গরু 2 প্রতিষ্ঠানের মালিকেরা যোগসাজশে সরিয়ে ফেলেছে বলে জানিয়েছে দুদকের গোয়েন্দারা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে গোসল করতে নেমে একই গ্রামে 2 শিশু সহ 4 জনের মৃত্যু হয়েছে। বেঁচে ফিরেছে রিমা নামের আরেক শিশু। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। সুরতহালের পর অপমৃত্যুর মামলা করা হবে বলে জানায় পুলিশ। জামালপুরের মেলান্দহে গোসল করতে নেমে এক গৃহবধূ, এক কিশোরী ও 2 শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার শ্যামপুরের দক্ষিণ বালুচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ বালুচর গ্রামের গৃহবধূ রোকসানা, প্রতিবেশী 17 বছর বয়সী দিশা, শিশু খাদিজা ও সাদিয়া। এর মধ্যে এবার এসএসসি পাশ করেছেন দিশা। 3 দিন পর বিয়ে হওয়ার কথা ছিল তার। স্থানীয়রা জানায়, বাড়ির কাছে বন্যায় ডুবে যাওয়া একটি জমিতে গোসল করতে নামে একই গ্রামের 5 জন। প্রথমে সাদিয়া ও খাদিজা ডুবে গেলে তাদের রক্ষা করতে যায় রোকসানা ও দিশা। এ সময় 4 জনই ডুবে যায়। বাড়ি ফিরে রিমা সবাইকে জানালে 4 জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। গোসল করবে গেছিল বন্যা পানির মধ্যে, একসাথে পানির মধ্যে নামিয়া 4 জন মারা গেছে। গোসল করতে নামতেই 4 জন লোক মারা গেছে।
তাই না 4 জন 5 জন নাম ছিল, একজন উঠে আইছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের কথা জানিয়েছে পুলিশ। সাদিয়ার বয়স হচ্ছে 11 বছর আর খাদিজার বয়স হচ্ছে 12 বছর। তারা নামাতে তখন রোকসানা আর দীপা, রোকসানা আর দিশা, এই দুইজন কি করছে, ওই দুইজন পানিতে যখন পড়ে গেছে, একটু গভীর পানিতে যখন পড়ছে, ওই দুইজন তাদেরকে বাঁচাইতে গেছে। বাঁচাইতে যাওয়ার পর ওই দুইজন সহ 4 জনে পানিতে পড়ে গেছে। স্বজনরা জানায় সোমবার সকালে 4 জনের জানাজা শেষে দাফন করা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সামান্য বৃষ্টিতে তলিয়ে যশোর শহরের বিভিন্ন সড়ক। জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়তে হয় শহরবাসীকে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা সহ পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ে যায় যশোর শহরের বিভিন্ন এলাকা। খড়কি, রেল রোড, রায়পাড়া, ডালমিল, বেচপাড়ায় পানি উঠে ভোগান্তি তৈরি করে এসব এলাকার বাসিন্দাদের। পানিতে আমরা ডুবে গেছি, ঘর বাড়ি ডুবে গেছে, টিউকাল ডুবে গেছে, পানি খাতে পাচ্ছি না। 4 খাম্বা মোড়ের থেকে এই পাশ দিয়ে আসলাম, পুরো সম্পূর্ণ রাস্তাটা হচ্ছে নদী। স্থানীয়রা বলছেন অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অপ্রশস্ত ব্রিজ, কালভার্টের কারণে পানি নিষ্কাশন হচ্ছে না সঠিকভাবে। যেখানে সেখানে ভবন নির্মাণ বাড়িয়েছে সমস্যা। আমাদের ড্রেনগুলো পরিষ্কার করে না, আর এই বর্ষা হলে আমাদের অল্প বৃষ্টিতে পানি উঠে যায়। আর আজকে যে বৃষ্টি হচ্ছে তাদের প্রত্যেকটা দোকানের মধ্যে পানি ঢুকে গেছে। হরিণার বিলি যে পানিটা যাবে, এই যে মেন লাইনের পথ দিয়ে, মেন রোডের নিচে দিয়ে, এই রাস্তাগুলো সব বন্ধ হয়ে গেছে, সব একেবারে ফুল ব্লকে। জলাবদ্ধতা নিরসনে খাল খননের উদ্যোগের কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। সরি নদীতে ভাসমান এক্সকাভেটর দিয়ে এই একটা খাল খনন করব আমরা। এটা আমাদের আগামী 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে আমরা এই কার্যক্রম শুরু করব। তা আমরা আশা করতেছি আমরা এই খালটা পরিষ্কার করলেই আমাদের যশোর পৌরসভার ভিতরে আর সামনে কখনোই বড় ধরনের জলাবদ্ধতা হবে না। যশোর শহরের পানি ভৈরব নদ এবং হরিণার বিল হয়ে যায় মুক্তেশ্বরী নদীতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেহাল সড়কে ভোগান্তির অন্ত নেই বরিশাল ও শেরপুরে। এর মধ্যে বরিশাল নগরীতে সড়ক সংস্কারে সিটি কর্পোরেশনের উদ্যোগ নেয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণের মনে। অন্যদিকে শেরপুরে সংস্কারের অভাবে প্রায় 1400 কিলোমিটার গ্রামীণ সড়ক চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এ বিষয়ে আরো জানাতে বরিশাল ও শেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে বরিশাল থেকে জানাবেন সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালের বেহাল সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, কাজ আসলে কতটা আগাচ্ছে? জি, আসলে দীর্ঘদিন থেকে কিন্তু বরিশালের বিভিন্ন সড়কের যে অবস্থা সেটি কিন্তু আমরা যদি এই সড়কটি দেখাই, বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় যে রয়েছে এই সড়কটি যদি দেখাই, সেখানে কিন্তু আসলে বরিশালের মানুষের আসলে ভোগান্তির চিত্রটা এখান থেকেই ফুটে ওঠে। সেক্ষেত্রে বরিশালে দীর্ঘদিন কিন্তু সড়ক সংস্কারের কাজ না হওয়ার কারণে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয় এবং পরবর্তীতে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত যিনি মেয়র রয়েছেন, বর্তমানে যিনি মেয়র দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু আসলে আসার পরেই তিনি এই সড়কগুলো সংস্কারের কাজে হাত দিয়েছেন এবং আমরা দেখেছি যে তিনি বিভিন্ন সড়কের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করেছেন। যেটি বলা হচ্ছে যে আসলে বরিশালে দীর্ঘ 11 বছর পর 165টি রাস্তা নির্মাণ কাজ এবং পুনর্নির্মাণ সহ এবং সংস্কার কাজ কিন্তু শুরু করেছেন বর্তমান মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শ্রেণিয়াবাদ। এছাড়া আমরা যেটি দেখেছি যে এর আগে যারা মেয়র ছিলেন সেখানে আমরা দেখেছি বরাদ্দের একটি অভাবের কারণে কিন্তু আসলে বরিশালে রাস্তার যে সংস্কার বা ড্রেনেজ ব্যবস্থার যে সংস্কার কাজ বা নির্মাণ কাজ সেগুলো কিন্তু আসলে শুরু করতে পারেনি। সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শ্রেণিয়াবাদ যখন দায়িত্ব নিয়েছিলেন তারপর থেকেই তিনি শুরু করেছেন যে বরিশালের যে সড়কগুলো সবচেয়ে খারাপ অবস্থা, যে বিশেষ করে বর্ধিত এলাকার যে সড়কগুলো রয়েছে সেগুলো কাজ কিন্তু তিনি ইতিমধ্যে শুরু করেছেন। শুধু রাস্তাই নয়, ড্রেনেজ ব্যবস্থার কাজও কিন্তু শুরু হয়েছে। এখন যে রাস্তাটি আমরা দেখাচ্ছি এই রাস্তাটিও কিন্তু টেন্ডার হয়ে গেছে এবং এই রাস্তাটিও কিন্তু পুনঃসংস্কার কাজ শুরু হবে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি অবহেলিত ছিল বরিশালের যে বর্ধিত এলাকাগুলো রয়েছে সেই বর্ধিত এলাকা এবং সেই বর্ধিত এলাকার কাজ কিন্তু শুরু হয়েছে এবং আমরা যেটি মেয়রের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি, তিনি যেটি বলেছেন আমাদের যে তিনি টেকসই একটি উন্নয়নের জন্য কিন্তু তিনি সেই নির্মাণ কাজ বা সংস্কার কাজ যেটি বলা হয় সেগুলো কিন্তু তিনি শুরু করেছেন এবং তিনি সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি লাঘবের জন্য কিন্তু ইতিমধ্যে তার যে উদ্যোগ সেই উদ্যোগ কিন্তু তিনি নিয়েছেন। এর মধ্যে কিন্তু 362 কোটি টাকার 2টি প্রকল্পের মাধ্যমে কিন্তু
কিন্তু নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী ডিসেম্বর মাস নাগাদ কিন্তু সেই কাজগুলো সমাপ্ত করা হবে এবং এর পাশাপাশি যে অন্যান্য যে কাজগুলো রয়েছে তিনি সেগুলো করবেন। এবং মেয়রের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি যে কাজগুলো ইতিমধ্যে শুরু করেছেন সেই কাজগুলো 5 বছরের মেয়াদী একটি কাজ, যেটি 5 বছরের মধ্যে সেখানে কিন্তু আসলে এখানে কিন্তু আর হাত দিতে হবে না যে কাজগুলো তিনি শুরু করেছেন। আমরা কিন্তু বিভিন্ন এলাকা ঘুরেছিলাম বরিশাল নগরীর, সেই এলাকাগুলো আমরা দেখেছি যেগুলো বিভিন্ন জায়গায় আমরা কিন্তু রিক্সা চালক থেকে শুরু করে অন্যান্য যে গাড়ি চালক যারা রয়েছেন তারা কিন্তু এগুলো নিয়ে অভিযোগ করতেন, কিন্তু সেই অভিযোগের কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে এবং এই কাজগুলো শুরু হওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এবং যেটি বলা হচ্ছে যে এটি যদি চলমান থাকে সেক্ষেত্রে বরিশাল একটি উন্নয়নের শহরে পরিণত হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আলামিন, সাথেই থাকবেন। এবার শেরপুর থেকে জানাবেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, শেরপুরে বেহাল সড়কগুলো সংস্কারে কোনো উদ্যোগ চোখে পড়ছে কিনা? হ্যাঁ, দেশের সীমান্তবর্তী শেরপুর জেলা, এই জেলার 5টি উপজেলা রয়েছে। এর মধ্যে একেবারেই সীমান্তবর্তী এবং গারো পাহাড়ি এলাকার 3টি উপজেলা, শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালতেবাড়ি উপজেলা, এছাড়া নকলা এবং শেরপুর সদর উপজেলা। এই 5টি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে এবং স্থানীয় সরকার বিভাগের অধীনে 2800 কিলোমিটার কাঁচা মোট রাস্তা রয়েছে। এর মধ্যে কিন্তু ইতিমধ্যেই প্রায় 1350 কিলোমিটার রাস্তার কাজ নির্মাণ কাজ এ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত সম্পন্ন হয়েছে এবং বাকি আর কিছু রাস্তা নির্মাণাধীন অবস্থায় রয়েছে। এছাড়া প্রায় 1400 কিলোমিটার রাস্তা কাঁচা রাস্তা রয়েছে, গ্রামীণ রাস্তাগুলি, এবং এই রাস্তাগুলি বিশেষ করে বর্ষার সময়, এই বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিপাত হলে কিন্তু আসলে চলাচল অযোগ্য হয়ে পড়ে এবং এই এলাকার মানুষেরা কিন্তু তাদের যানবাহন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গায় চলাচলে তাদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে শেরপুর জেলা হলো একটা কৃষি প্রধান জেলা। এখানে ধান, চাল, সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন হয়ে থাকে এই জেলা, এবং এখান থেকে এই এখানে চাহিদা পূরণ করে ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু স্থানান্তর হয়ে থাকে। এখানে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই কাঁচা সড়কের কারণে কিন্তু এখানকার কৃষি পণ্য বা আমদানি বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া আনা নেওয়া কিন্তু খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, পাশাপাশি জনগণের চলাচলের জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে স্থানীয় জনগণের অভিযোগ হলো যে সরকার বিভিন্ন জায়গায় এত উন্নয়ন করছে কিন্তু এই কাঁচা সড়কগুলো কেন উন্নয়ন হচ্ছে না। আমরা এ ব্যাপারে স্থানীয় কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে এই রাস্তাগুলিকে বিভিন্ন প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে এবং এই প্রকল্পগুলি অনুমোদন হলেই এই রাস্তাগুলি কাজ শুরু করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের দাবি হচ্ছে যে কোনোভাবেই হোক এই রাস্তাগুলি দ্রুত পাকাকরণ করা হোক এবং এই কৃষি উন্নয়নে এই রাস্তাগুলি পাকাকরণ করা হলে ব্যাপক অবদান রাখবে বলে স্থানীয় কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। জি, বরিশাল ও শেরপুরে বেহাল সড়কের দুর্ভোগ ও সংস্কারের উদ্যোগ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। রাজধানীতে অবৈধভাবে গড়ে ওঠা গবাদি পশুর খামার রাখতে চায় না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এজন্য অঞ্চল 5 থেকে খামারিদের চিঠিও দিয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে চরম ক্ষতির আশঙ্কা খামারিদের। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে খামারিদের সুরক্ষায় পাশে থাকবে তারা। এদিকে উত্তর সিটির দাবি আইন মেনেই সব করা হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুর, বছিলা সহ অনেক জায়গায় গড়ে উঠেছে গবাদি পশুর বাণিজ্যিক খামার। এতে স্বাবলম্বীও হয়েছেন অনেক খামারি। তবে খালের জমি দখল করে ব্যবসা করার অভিযোগ আছে অনেক খামারের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে অবৈধ খামার সরাতে 10 দিন সময় দিয়ে গত 2 জুলাই চিঠি দেয় ঢাকা উত্তর সিটির অঞ্চল 5 কার্যালয়। কর্পোরেশনের এমন সিদ্ধান্তে হতাশ খামারিরা। তাদের দাবি দীর্ঘদিনের ব্যবসায়িক এলাকা থেকে হঠাৎ উচ্ছেদ করা হলে ক্ষতির মুখে পড়তে হবে। এই খাতের উন্নয়নে এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তাদের। আমাদের যে ব্যবসা চেন এটা নষ্ট হয়ে যাবে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব যদি এখন এই মুহূর্তে অবস্থা উচ্ছেদ করে। আমি কি অন্য দেশে আসছি? আমি দেশের নাগরিক না, আমি ট্যাক্স দেই না, ভ্যাট দেই না, আমি সরকারের যে নীতিমালা প্রত্যেকটা আমি ফলো করে আমি চলি, তাহলে আমাকে কেন আপনি উচ্ছেদ করবেন? আমি এই কার কাছে এটা জানাবো? আমার তো বলার কিছু নেই, আমি কার কাছে বলবো? প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে উচ্ছেদ পরিকল্পনা নিয়ে কোনো আলোচনা করেনি সিটি কর্পোরেশন। বিষয়টি নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান কর্মকর্তারা। সিটি কর্পোরেশনের যদি প্রবলেম হয় সেটা আমাদের সাথে বসে আমরা সিটি কর্পোরেশন, প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট, লাগলে প্রাইম মিনিস্টারের দপ্তর সবাই মিলে বসে আমরা সিদ্ধান্ত নেব কি করব। একা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এখানে।
আমার সিটি কর্পোরেশন নাগরিক সুবিধা আনয়নের জন্য যতটুকু আমাকে বলা হয়েছে আইনে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতটুকু বলেছে আমি ততটুকু পাবো, ততটুকু নিয়েই আমি চিঠি চালাচালি করছি, ততটুকু নিয়েই ওনাদের প্রেশার ক্রিয়েট করছি, ততটুকু নিয়েই আমরা কাজ করছি। কর্পোরেশনের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে 12 জুলাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে আনা গাছের পরিত্যক্ত শেকড়, গুঁড়ি বা কাঠ দিয়ে শিল্পী সমীরণ দত্ত সাজিয়েছেন এক স্বপ্নের বাগান। চাঁদপুরের শাহরাস্তির ঘুঘুশাল গ্রামে গেলেই চোখে পড়বে দৃষ্টিনন্দন সব শিল্পকর্ম। সাধারণের চোখে যা অকেজো পরিত্যক্ত গাছের শেকড়, গুঁড়ি বা কাঠ, সেগুলোই সমীরণের হাতের ছোঁয়ায় হয়ে ওঠে এক একটি শিল্পকর্ম। সব মিলিয়ে শিল্পী এর নাম দিয়েছেন মন বাগান। চাঁদপুরের শাহরাস্তির ঘুঘুশাল গ্রামের বাসিন্দা সমীরণ দত্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে নিজ এলাকায় 57 শতক জমি ভাড়া নিয়ে শুরু করেন শিল্পকর্ম। তার শিল্পকর্মগুলোর সব কুড়িয়ে আনা কাঠ আর শেকড় দিয়ে তৈরি। হাতি, ঘোড়া, মাছ, পাখি সহ তৈরি করছেন বিভিন্ন আসবাবপত্র। প্রকৃতির টানে এ পেশায় নিজেকে জড়িয়েছেন বলে জানান সমীরণ। গ্যালারিতে প্রদর্শিত এবং অপ্রদর্শিত অবস্থায় এখনো প্রায় 400-র মতো ভাস্কর্য আছে। তার মধ্যে সবগুলোরই একটা ভাবগত নাম আছে। স্বাধীনতা আছে, 69-এর মিছিল আছে, গন্তব্য, স্কুল গেট। তার শিল্পকর্ম দেখতে অনেকে ভিড় করেন মন বাগানে, কিনেন পছন্দের আসবাবপত্র। মন বাগানের মতো এমন শিল্পকর্মকে বাঁচাতে পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে জানান এলাকাবাসী। এটাকে অত্যন্ত মূল্যবান একটা শিল্প সত্তা দিয়ে এটাকে মূল্যবান একটা বস্তুতে পরিণত করছে। এটা নিঃসন্দেহে একটা ভালো দিক। পৃষ্ঠপোষকতা দিয়ে কোনোভাবে ধরে রাখা যায়, তাহলে আসলে আমাদের যে একটা পুরানো একটা ঐতিহ্য আমরা আসলে সেটাকে ধরে রাখতে পারবো। তার এই শিল্পকর্মকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতার আশ্বাস কর্মকর্তাদের। বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে যেন বৃহৎ আকারে বা বৃহৎ পরিসরে তার পরিকল্পনা মাফিক যেন এই বিষয়টাকে আরো সুন্দরভাবে তুলে ধরা যায় দেশবাসীর সামনে। মন বাগানে প্রবেশের মূল্য 10 টাকা। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও প্রবীণরা ঘুরতে পারেন বিনামূল্যে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অতিবৃষ্টি ও বন্যার কারণে বাজারে সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। এর মধ্যে অস্বাভাবিক বেড়েছে কাঁচামরিচের দাম। কাঁচামরিচের দাম নিয়ে আরো জানাতে কুড়িগ্রাম ও জামালপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি কুড়িগ্রামে, সেখান থেকে জানাবেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, কুড়িগ্রামে বন্যায় ফসলের বেশ ক্ষতি হয়েছে, কাঁচামরিচের দামে বন্যার কি প্রভাব দেখছেন? আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ প্রায় 20 দিন ধরে কিন্তু এখানে বন্যা চলছে এবং পানি আজকে বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু দীর্ঘদিন ধরে এই বন্যার পানিতে ফসলগুলো তলিয়ে থাকার কারণে ইতিমধ্যে সবজি, মরিচ সহ অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে এবং অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অতিবৃষ্টির কারণেও কিন্তু মরিচ ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু এখানে মরিচের ক্ষেত ছিল এবং এখন কিন্তু সেই ক্ষেতগুলো সম্পূর্ণরূপে নষ্ট হয়ে কৃষকরা বলছেন যে এখানে আর মরিচ উৎপাদন করা এই ক্ষেত থেকে আর সম্ভব নয়। এই জন্য তারা তুলে ফেলছেন গাছ এবং এখানে অন্য সবজি তারা চাষ করবেন। তো একরের পর একর জমিতে আমরা দেখতে পাচ্ছি যে মরিচের গাছ একদম মরে নষ্ট হয়ে গেছে এবং তারা বলছেন যে অনেক দিন ধরে কিন্তু বৃষ্টিপাত ছিল এবং বৃষ্টিপাতের কারণে এই ফসলগুলোর এই অবস্থা। মরিচের গাছের গোড়ায় পচন ধরে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এই কারণে মরিচের বাজারের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। গতকাল আমি বাজারে খোঁজ নিয়েছি, আগের দিন ছিল 350 টাকা কেজি, প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে বাজারে এবং গতকাল বিক্রি হয়েছে 240 থেকে 250 টাকা। তো এই অবস্থায় কৃষকরা বলছেন যে যেহেতু স্থানীয়ভাবে যে মরিচের ক্ষেতগুলো ছিল বেশিরভাগই নষ্ট হয়ে গেছে, কাজে মরিচের দাম কিন্তু সহসা কমার কোনো সম্ভাবনা তারা দেখছেন না এবং মরিচের ক্ষেতগুলো তারা তুলে ফেলে অন্য ফসল চাষের দিকে মনোযোগী হচ্ছেন। আব্দুল খালেক, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি জামালপুরে, সেখান থেকে জানাবেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, জামালপুরে কাঁচামরিচ সহ অন্যান্য সবজির দামে বন্যার কি প্রভাব দেখছেন আর সরবরাহ কি যথাযথ রয়েছে কিনা? দেখুন, জামালপুরে কিন্তু বন্যা চলছে আজ ঠিক 12 দিন যাবত। এই 12 দিন যাবত বন্যা থেকে কিন্তু আসলে প্রায় জেলার 11,000 হেক্টর জমির ফসল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর তালিকায়
রয়েছে আউশ ধান, রোপা, বীজতলা, পাট, শাকসবজি সহ বেশ কিছু ফসল। তো আমি এখন আছি জামালপুর শহরের দিনের বেলা যে প্রথম বাজারটি শুরু হয় সেখানে আসলে আমি আধা ঘন্টা যাবত একটু খুঁজছিলাম যে কোন পণ্যটির দাম কমেছে। আমি একটি পণ্য পাইনি যেটির দাম কমেছে। তো কাঁচা মরিচের ক্ষেত্রে আমি যদি একটু বলি, কয়েকজন ব্যবসায়ীদের সাথে আমার কথা হয়েছে, তারা কেউ চেয়েছেন 240 টাকা কেজি, কেউ 280 টাকা কেজি, একজন চেয়েছেন 300 টাকা কেজি। তো জামালপুর শহরের বর্তমান যে এই সবজির বাজার, এই সবজিগুলো মূলত আসে আমাদের যে পাশের জেলা শেরপুর জেলার শেরপুর ব্রিজের পাশে বড় একটি পাইকারি বাজার আছে সেখানে। তো সেখানে কিন্তু মূলত ব্রহ্মপুত্র নদের যে চরাঞ্চলের সবজিগুলো সেগুলো পাওয়া যায়। তো বন্যার জন্য কিন্তু ব্রহ্মপুত্র নদের পানিও বৃদ্ধি পেয়েছে। বিপদসীমা অতিক্রম না করলেও কিন্তু বেশ কয়েক হেক্টর জমির ফসল বন্যার পানিতে চলে গেছে। তো সেই ফসলগুলো নষ্ট থাকায় কিন্তু সেখানে সবজির কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। এর জন্য এই সুযোগে মূলত সবজির দামটা বৃদ্ধি পেয়েছে। তো ব্যবসায়ীরা, কৃষকরা যেটি বলছেন যে সহসায় এই দাম কমবে না। মূলত এই ছিল সার্বিক তথ্য। অতিবৃষ্টি ও বন্যার কারণে বাজারে সবজির দামে ঊর্ধ্বমুখী, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাই।